আজকে আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষে বৃহত্তম ইকো ট্যুরিজম পার্ক ইকো পার্ক। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনারা দেখছেন আমাদের চ্যানেল হিল টু সি। আজকে এখানে আসার যোগাযোগ মাধ্যম, সুবিধা অসুবিধা, পার্কের টিকিটের মূল্য, ভিতরে অন্যান্য টিকিটের মূল্য, রাইডের মূল্য, খাবার কী ধরনের পাওয়া যায়, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করে নেব এই ভিডিওতে। পার্কটি সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে গেলে ভিডিওটি পুরো দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে দরকারি ইনফরমেশান মিস করে যাবেন। ইকো পার্ক কলকাতার নিউ টাউনে অবস্থিত। এখানকার প্রধান যোগাযোগের মাধ্যম হলো বাস, অটো, ট্যাক্সি, শাটেল গাড়ি। আমরা আজকে যাচ্ছি আমার ছোট্ট বাইকে। আমার বাড়ি হাওড়া মেল লাইন সেকশনে। আমার জন্যে বালি হয়ে আসাই সুবিধাজনক, কারণ আজকে আমরা সারাটা দিন ওখানে কাটাবো আর সন্ধ্যার পরে ফিরবো। আর সন্ধ্যার পর ইকো পার্ক থেকে বাসে ফেরা মানে বিশ্বযুদ্ধ করা। তাই রিল্যাক্সে বাড়ি ফেরার জন্য আমি আমার ছোট্ট ফুটফুটি নিয়ে চলে এলাম সপরিবারে ইকো পার্কে। আমরা দিল্লি রোড দিয়ে ডানকুনি হয়ে NH2 দিয়ে রাজচন্দ্রপুর, বালিহল, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, বড়নগর, মাঠকল, দুর্গানগর, এয়ারপোর্ট, চিনার পার্ক, সিটি সেন্টার 2, তারপর আকাঙ্ক্ষা মোড় হয়ে আমরা চলে এলাম ইকো পার্কের গেট নাম্বার 3। এটি হলো 2 হুইলার পার্কিং। এটি হলো গেট নাম্বার 1। এটি হলো 4 হুইলার পার্কিং। এটি হলো গেট নাম্বার 2। বাসে করে এলে আপনাকে এখানেই নামতে হবে। আমরা গেট নম্বর 2 দিয়ে 30 টাকা জনপ্রতি টিকিট কেটে ঢুকে পড়লাম ইকো পার্কে। ইকো পার্ক বাংলায় এটি বলা হয় প্রকৃতি তীর্থ। এখানে আসার জন্য বালি, হাওড়া, বারাসাত, এয়ারপোর্ট, শিয়ালদা, বিধাননগর থেকে বাস পাওয়া যায়। হাওড়া দিয়ে আসতে গেলে 2টি বাস পাল্টাতে হয়। বালি থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায়। বালি থেকে শাটেল গাড়িও পাওয়া যায়, ভাড়া প্রায় 50 টাকা। সরকারি বাস C23, S23A পাওয়া যায়, ভাড়া যথাক্রমে 14 এবং 15 টাকা। কিন্তু এই সরকারি বাস পাওয়া মানে লটারি পাওয়া। বেসরকারি বাস অনেক আছে, ভাড়া কম বেশি 20 থেকে 22 টাকা। হাওড়া থেকে ইকো পার্ক আসার জন্যে S12 বাসে করে 11 টাকায় নিউ টাউন বাস স্ট্যান্ডে নেমে আবার এয়ারপোর্ট যাওয়ার বাস ধরতে হবে। AC12 বা S12E বাস ধরলে সেই নিউ টাউন বাস স্ট্যান্ডে অথবা নারকেল বাগান বা বিশ্ববাংলা গেটে নামতে হবে। তারপর আবার এয়ারপোর্ট যাওয়ার বাস ধরতে লাগবে। বারাসাতের দিক থেকে সরাসরি বাস পাওয়া যায়, এয়ারপোর্ট থেকে সরাসরি বাস পাওয়া যায়। বিধাননগর থেকে আসার জন্যে অনেক বাস আছে, যেমন K1, KB16, KB22, 260, ভাড়া 15 টাকা। S30 ভাড়া 11 টাকা দিয়ে নারকেল বাগান নেবে আবার এয়ারপোর্ট যাবার বাস ধরতে হবে। মেট্রো প্রজেক্ট এখনও চলছে। মেট্রো রেল চালু হলে আপনাদের একটি ভিডিওতে আলাদা করে জানিয়ে দেবো। আমার পেছনে টয় ট্রেন আসছে। আমি এখন 2 নম্বর গেট থেকে আইফেল টাওয়ারের দিকে যাচ্ছি, মানে 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। রোদ্দুর খুব। আপনারা 2 নম্বর গেট দিয়ে যদি ঢোকেন তাহলে বোটিংয়ের সুবিধা পেয়ে যাবেন আর টয় ট্রেনের সুবিধা পেয়ে যাবেন। অনেকটা হাঁটতে হবে আমাকে আইফেল টাওয়ার পর্যন্ত যাওয়ার জন্য। ভেতরে ইলেকট্রিক কার পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। টোটোর মতো দেখতে, কিন্তু 4 হুইলার। ওই যে দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। আমাকে যেতে হবে অতখানি। আইফেল টাওয়ারের আগে আছে জাপানিজ গার্ডেন। তো জাপানিজ গার্ডেনটা দেখে তারপর আইফেল টাওয়ারে যাব। এই ইকো ট্যুরিজম পার্কটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 29শে ডিসেম্বর 2012 সালে উদ্বোধন করেছিলেন। 1 জানুয়ারি 2013 সালে পার্কটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পার্কটির আয়তন 480 একর এবং মাঝখানে একটি দ্বীপ সহ 104 একর জলরাশি দ্বারা বেষ্টিত। ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে হিডকো, হল পার্কটির নির্মাণে সমন্বয়কারী একটি প্রধান সংস্থা। আমি জাপানিজ গার্ডেনের কাছাকাছি পৌঁছে গেছি। এবার আমি জাপানিজ গার্ডেনে ঢুকবো। অ্যাকচুয়ালি জাপানিজ ফরেস্ট, নট গার্ডেন।
জাপানিজ ফরেস্ট। আচ্ছা, ঢুকছি জাপানিজ ফরেস্ট। জাপানিজ ফরেস্ট বা জাপানিজ গার্ডেনের গেটের সামনে ডান দিক ও বাম দিক মিলিয়ে বসানো আছে 4টি সিংহ। এই সিংহদ্বার পেরিয়ে পেলাম একটি বড় বৌদ্ধ মূর্তি। তারপরেই পেলাম জাপানিজ রেস্টুরেন্ট, তারপরে ফরেস্ট। ফরেস্টের মাঝে পেলাম জাপানিজ মনেস্ট্রি। এই মনেস্ট্রি বা মঠটি প্যাগোডার চারপাশে ধ্যানের জায়গা। প্যাগোডাটি জাপানি সাধু ধ্বংসাবশেষের উপর তৈরি করা হয়েছে, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কলকাতায় এসেছিলেন। ইকো পার্ক উন্নয়নের কাজের সময় তার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এগুলিকে শিন্টো ধর্মীয় পদ্ধতি অনুসারে প্যাগোডার ভিত্তির নিচে সমাহিত করা হয়েছিল। অজানা সাধকের সম্মানের চিহ্ন হিসেবে মঠ এবং বন তৈরি করা হয়েছিল। জাপানিজ মনেস্ট্রি দেখা হয়ে গেছে, এবারে আমরা যাব আইফেল টাওয়ার দেখতে। এখানকার নতুন টাইমিং অনুযায়ী 1 মার্চ থেকে দুপুর 12:30 থেকে রাত্রি 8:30। অ্যাকচুয়ালি ওটা ঠান্ডা থাকাকালীন, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ওটা অনেক আগে ছিল। 10:30, 11টায় এন্ট্রি হতো, এখন ওটা 12:30টায় করে দিয়েছে। ওদিকে রাত্রির টাইমটা বাড়িয়ে দিয়েছে। শীতকালে 7:30টায় এক্সিট ছিল, এখন 8:30। এই আইফেল টাওয়ার রিপ্লিকাটি খুব সুন্দর। এটিতে একটি লিফট আছে। লিফটে করে অনেকটা উঁচুতে উঠে উঁচু থেকে ইকো পার্কের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে লিফট আন্ডার মেনটেনেন্স, তাই আমাদের আর উপরে ওঠা হলো না। আর্টিস্ট কটেজ, সামনে হ্রদ এবং পিছনে রোজ গার্ডেন। এই কুটিরটি প্রত্যেক কবি, গায়ক ও চিত্রশিল্পীর জন্য তাদের সৃজনশীল তাগিদ জাগানোর জন্য একটি স্বপ্নের গন্তব্য হতে প্রস্তুত। ভিডিওটি এবং ভিডিওতে দেয়া ইনফরমেশান যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। বেঙ্গল ভিলেজ, বাংলার গ্রামের রেপ্লিকাটি 3 একর জমি জুড়ে বিস্তৃত। বেঙ্গল ভিলেজ বানানোর মূল উদ্দেশ্য ছিল শহুরে মানুষদের বাংলার গ্রামবাসীদের জীবনের সাথে পরিচিত করানো। সামনে আবার একটা গরুর গাড়ি আছে। ভালো করে দেখাচ্ছি। বাংলা গ্রামে ঢোকার পর থেকে আমার একবারও মনে হচ্ছে না যে আমি নিউটাউন শহরের মধ্যে আছি। এখানকার গাছপালা, মাটির দেয়াল, খড়ের চাল, পালকি, ধানের গোলা ইত্যাদি। আমি এখন যাচ্ছি সোলার ডোমের দিকে। এসে গেছি আমি সোলার ডোম।
এই দেখাচ্ছি ঘুরিয়ে, এটা যে সোলার ডোম। এটি ভারতবর্ষের প্রথম সোলার ডোম। 2.89 একর জমির ওপর 55 মিটার উঁচু এই গম্বুজটির ব্যাস 46 মিটার। ডোমের বাইরে পুরোটাই সুদৃশ্য 2000 সোলার প্যানেল দিয়ে মোড়া, যা 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এবারে এলাম হার্বাল গার্ডেন। চলুন যাই হার্বাল গার্ডেনের ভিতরে। হার্বাল গার্ডেনে বা ভেষজ বাগানে 146টি বৈচিত্র্যময় ভেষজ সহ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের জন্য একটি গবেষণা সুবিধা পাওয়া যায়। বাগানের চারপাশে হাঁটুন এবং ভেষজ চিকিৎসার মান সম্পর্কে জানুন। গবেষকরা ভেষজ বাগানের অধ্যয়ন এবং ভেষজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কাজ করে থাকেন। যেহেতু আমি এসব কোনো কিছুর সাথেই যুক্ত নই, তাই তুলসী ছাড়া আমি আর কিছুই বুঝতে পারিনি। যদি আপনারা কিছু বুঝে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা এলাম রোজ গার্ডেনে। ইকো পার্কে একটি সুন্দর গোলাপ বাগান রয়েছে, যা আপনাকে মুঘল যুগে ফিরিয়ে নিয়ে যেতে পারে। গোলাপ বাগানে 96 জাতের গোলাপ রয়েছে। সবার মধ্যে কালো গোলাপ খুব বিখ্যাত, কিন্তু এটি আসলে খুব গভীর লাল। পৃথিবীর সমস্ত ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ফুল হলো গোলাপ ফুল। সুন্দরতার জন্যে গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। গোলাপ ফুল ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক। গোলাপ ফুল থেকে তৈরি হয় উৎকৃষ্ট সুগন্ধিযুক্ত গোলাপ জল, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এরপর আমরা এলাম টেরাকোটা মন্দিরে। মন্দির স্থাপত্য শৈলীর বিভিন্ন ধারার মধ্যে একটি উল্লেখযোগ্য ধারা হল টেরাকোটা মন্দির স্থাপত্য। মাটিকে পুড়িয়ে টেরাকোটার ফলক নির্মাণ করে এই ধরনের মন্দির তৈরি করা হয়। এগুলি ছিল দক্ষ শিল্পীদের শিল্পচর্চার সার্থক উদাহরণ। এইসব স্থাপত্য রীতি বাঙালি সংস্কৃতির এক উন্নত চরিত্র আমাদের সামনে উপস্থিত করে। এরপর সন্ধ্যা হতে আমরা দেখলাম মিউজিক্যাল ফাউন্টেন। ভাসমান থিয়েটারটি একটি আশ্চর্যজনক লাইট ও সাউন্ড শো সহ 30 মিটার উচ্চ জলের জেটগুলির সাথে ঝর্ণা থেকে জলের উপর একটি ইথারিয়াল আভা তৈরি করে। সকলের সাথে ওয়াটার শো উপভোগ করলাম, যা ইকো পার্কের হ্রদের প্রতিটি কোণ থেকে দেখা যায়। ইকো পার্কের দ্বিতীয় ভাগ নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন।